ম্যাম আসসালামু আলাইকুম। কি আর বাকিরা সবাই কোথায়? জয়েন হতে বলেন সবাইকে। জি সবাই ম্যাম জানে তো বলছি। ক্লাস আছে। আপনাদের এর আগে ক্লাস ছিল? না ম্যাম, এটাই ফার্স্ট ক্লাস। নরমালি হচ্ছে মানে আমার আগে কার ক্লাস থাকে? কারো না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকেই জয়েন করেছেন। তো ক্লাস শুরুর আগে আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড হয় এবং ক্লাসের রেকর্ডিং সেটা কিন্তু আপনারা গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে ক্লাস রেকর্ডিং একটা সেকশন থাকে। সেখানে গেলে প্রত্যেকটা টপিকের আন্ডারে সেই লিঙ্ক গুলো হচ্ছে দেখতে পারবেন। ঠিক আছে? সো এক্সামের আগে কারো যদি মন চায় বা আপনাদের যদি মনে হয় যে না তো অ্যাবসেন্ট করেছেন কোনো একটা ক্লাস, তো সেটা কিন্তু ওখানে গিয়ে দেখার সুযোগ আছে। ঠিক আছে? এটা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আমি হচ্ছে গিয়ে তারপর বিষয়টা ক্লিয়ার করলাম। আর মিডের পরে এটাই আমাদের প্রথম ক্লাস। মিডের আগে আমরা বাকি যেই সব টপিক পড়েছি আর যেসব টপিক আমাদের এখন রয়েছে রেস্ট অফ দ্য টপিকস আমরা ফাইনাল পর্যন্ত শেষ করব। ঠিক আছে? সো আপনাদেরকে আমি কিছু পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছি যেগুলো আপনারা ফাইনাল টার্ম ম্যাটেরিয়ালস এই টপিকের আন্ডারে পিডিএফ গুলো দেখতে পারবেন। এবং এখানে মোটামুটি 4টা কি 5টা পিডিএফ আমি দিয়েছি। যদি এক্সট্রা কোনো পিডিএফ আমার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে সেটাও আমি সেই সেকশনেই দিব। ঠিক আছে? এর আগে মিড টার্ম ম্যাটেরিয়ালস এর সেকশনে মিডের পিডিএফ গুলো দেয়া আছে। আর এখন হচ্ছে আমি ফাইনালের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আমি ওখানে দিব। সো মিডেরটাতে গেলে কিন্তু আর ফাইনালের গুলো পাবেন না। ঠিক আছে? তো আমি আজকে যেই টপিকটা দিয়ে ফাইনালের পড়াশোনা শুরু করতে চাই সেটা হচ্ছে কংক্রিট। এটাও আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আর সবাই জয়েন হতে থাকুক। অনেকেই দেখলাম জয়েন হয়েছে কিন্তু যেহেতু আমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে তো আমরা শুরু করছি, বাকিরা জয়েন হতে থাকুক। সো আজকে আমরা মেইনলি, আচ্ছা হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা মেইনলি কংক্রিট নিয়ে পড়াশোনা করব। তো এটা চাইলে আপনারা প্রিন্টেড কপি নিজেদের কাছে রাখতে পারেন। যেহেতু এটা থিওরি কোর্স, সেক্ষেত্রে আপনাদের জন্য মানে পড়ার সময় ইজি হবে। তো যেই যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেটা একটু নোট ডাউন করে রাখবেন। এবং আহ, কারো যদি খাতা কলম না থাকে তাহলে ফোনের যে নোটস আছে সেখানেও নোট ডাউন করে রাখতে পারেন। কোন কোন জিনিস ইম্পর্টেন্ট সেগুলো আমি আর কিন্তু রিপিট করব না। যখন যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকটা মনোযোগ দিয়ে শুনলেই আমার মনে হয় বা এটা একটু যদি নোট ডাউন করে রাখেন তাহলে সেটা আপনাদের জন্য ইজি হবে। ওকে। আর আমি যেই যেই জিনিসগুলো বলবো সেগুলাই পড়বেন। আর কিছু জিনিস থাকবে যেটা আমি বাদ দিব, যেটা হয়তো দরকার হবে না, সেটা আমরা বাদ দিব, সেটাও আমি তখন বলে দিব। আচ্ছা,
তো শুরুতে আসি কংক্রিট। কংক্রিট মানে কংক্রিট জিনিসটা আসলে কি? আমরা কোন একটা টপিক পড়ার আগে অবশ্যই সেটা কি সেটা জানতে হবে। তো কংক্রিট আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, যেখানে কি কি থাকতে পারে? অনেক টাইপের জিনিস থাকতে পারে। পিলার থাকতে পারে, মানে অ্যাগ্রিগেট থাকতে পারে, সেটা ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট। বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকতে পারে এবং ওয়াটার থাকতে পারে। তো এখানে বলা হয়েছে কংক্রিট ইজ অ্যান আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল obtained by mixing together cementing material and inert material with water। মানে সিমেন্টিং ম্যাটেরিয়াল বা সিমেন্টকে এবং ইনার্ট ম্যাটেরিয়াল গুলোকে, অ্যাগ্রিগেট গুলোকে, সবগুলোকে একসাথে ওয়াটারের সাথে মিক্স করে আমরা কংক্রিট পেয়ে থাকি। ঠিক আছে। সো এই যে ইনার্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝানো হয়েছে? ইনার্ট ম্যাটেরিয়াল বলতে বোঝানো হয় অ্যাগ্রিগেট। আর বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা বাইন্ড করে থাকে, বাইন্ডার হিসেবে কাজ করে থাকে, সেটা সিমেন্ট বা লাইম। লাইম মানে হচ্ছে চুন। আচ্ছা, তো কিছু কিছু টাইপের সিমেন্ট থাকে, যেমন একটা হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট, যেখানে শুধু সিমেন্ট থাকবে। রিইনফোর্স সিমেন্ট কংক্রিট থাকতে পারে, যেখানে রড ইউজ করা হতে পারে। আর একটা যেখানে লাইম ইউজ করা হয়, সেটাকে লাইম কংক্রিট বলা হয়ে থাকে। কংক্রিট কোথায় ইউজ করা হয় আমরা সবাই কম বেশি জানি। এবং কেন ইউজ করা হয়? কারণ কংক্রিটের স্ট্রেংথ অনেক বেশি থাকে, সেটা ইকোনমিক্যাল, মানে টাকা পয়সার খরচের দিক থেকে সেটা খুবই ইকোনমিক। স্ট্রেংথ এটার অনেক বেশি থাকে, ডিউরেবিলিটিও হচ্ছে গিয়ে বেশি থাকে, এবং অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, এটা খুব সহজেই আমরা পাই। যে যে ম্যাটেরিয়াল গুলো লাগে এটা খুবই ডিউরেবল হয়ে থাকে, এবং এটা খুব সহজেই যেই পাত্রে আপনি দিতে চান সেটার মোল্ড অ্যাবিলিটি আছে, মানে চাইলে ইচ্ছা মতো আপনি মোল্ড করতে পারবেন সেটাকে। আচ্ছা, এরপরে চলে যাব ফাংশন অফ অ্যাগ্রিগেট। মানে কোন একটা কংক্রিটে কেন আমরা অ্যাগ্রিগেট ইউজ করে থাকি, সেটার কাজটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন গুলো, বোথ ওয়াটারে অ্যাগ্রিগেটের। ঠিক আছে। আচ্ছা, ফাংশনটা কি? নর্মালি অ্যাগ্রিগেট ইউজ করা হয় পিলারের জন্য বা পিলার ম্যাটেরিয়াল হিসেবে। কোনো একটা কংক্রিটকে যদি আপনি ভলিউম দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেটটা কাজে লাগে। স্মলার সাইজ পার্টিকেল ফিল আপ দ্য ভয়েড। স্মলার সাইজ পার্টিকেল বলতে বোঝানো হয় যে ধরেন একটা কংক্রিটের একটা আস্তরণ আপনি তৈরি করলেন বা কংক্রিট তৈরি করলেন, সেখানে অবশ্যই ভয়েড বা ফাঁকা স্থান থাকবে। ভয়েড বলতে কিন্তু ফাঁকা স্থান বোঝানো হয়। তো ভয়েড বা ফাঁকা স্থান যে থাকবে, সেটাকে ফিল আপ করার জন্য কিন্তু ছোট ছোট দানা লাগবে, যেমন স্যান্ড, যেটা ফাইন অ্যাগ্রিগেট হিসেবে কাজ করে। আচ্ছা, এটা একটা, যে ভয়েড ফিল করতে সাহায্য করে। আর একটা হচ্ছে ভলিউম দিতে সাহায্য করে। ভলিউম মানে সেটা একটা বিশাল আকার আয়তন দিতে সাহায্য করে থাকবে। এবং এছাড়াও হচ্ছে কি, দ্য প্রপার্টিজ অফ অ্যাগ্রিগেট গ্রেটলি অ্যাফেক্ট দ্য ডিউরেবিলিটি স্ট্রেংথ ওয়ার্কেবিলিটি। মানে অ্যাগ্রিগেটের যে প্রপার্টি থাকে সেটা ডিউরেবল করতে বা স্ট্রেংথ বাড়াতে হচ্ছে সাহায্য করে থাকে। এরপরে যদি বলি ফাংশন অফ ওয়াটার ইন কংক্রিট। ওয়াটারের কাজটা কি কংক্রিটে? সেটা হচ্ছে কোহেশন ডেভেলপ করা। কোহেশন মানে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের, বা মানে নিজেদের একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের কোহেশন বা আকর্ষণটাকে ডেভেলপ করা। ঠিক আছে। যেমন ওয়াটার, আপনি ধরেন যে আপনি সিমেন্ট দিলেন, বালু দিলেন, এবং সেটার মধ্যে ইটের খোয়া দিলেন, সেটা কখনোই মিক্স হবে না যতক্ষণ পর্যন্ত না ওয়াটার ইউজ করবেন। তার মানে অবশ্যই কোহেশন এটা বৃদ্ধি করে, ওয়ার্কেবিলিটি বাড়ায়, মানে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে, এবং হাইড্রেশন দেয়। হাইড্রেশন মানে কি, পানি ইউজ করলে সেটাতে একটা হাইড্রেটেড অবস্থায় থাকে, ভিজা অবস্থায় থাকে, সেটা বাড়ে। ঠিক আছে। এরপরে আমরা দেখবো অ্যাডভান্টেজ কি। ঠিক আছে। কেন কংক্রিট আমরা ব্যবহার করি এবং এটার লাভটা আসলে কি? সেটা হচ্ছে এটা ইজিলি হচ্ছে গিয়ে ডিফেক্ট দূর করতে পারে এবং খুবই ফ্ললেস হয়ে থাকে, এবং এটা খুব ইজিলি ম্যানুফ্যাকচারিং কাজে আমরা ব্যবহার করতে পারি। এটাকে খুব ইজিলি শেপ দেওয়া যায়। এটার লাইফ স্প্যান অনেক বেশি লং, অনেক বছর ধরে, দেখা যায় 100-150 হচ্ছে কোন একটা বিল্ডিং দাঁড়ায় থাকে। তারপরে হচ্ছে এটা ফায়ার এবং টেম্পারেচার, হাই টেম্পারেচার রেজিস্ট করতে পারে, এবং হচ্ছে মেইনটেনেন্স কস্ট মানে একদম নেগলিজেবল লাগে না বললেই চলে। কিন্তু কিছু লিমিটেশনস আছে কংক্রিটের, সেটা হচ্ছে এটা টেনসাইল স্ট্রেংথ খুবই লো, এবং এটা খুবই ইজিলি হচ্ছে গিয়ে লো ডাক্টিলিটি বা ব্রিটেল। এটা বলতে বোঝানো হয় যে এটা খুব সহজেই হচ্ছে গিয়ে ভেঙে যায় বা ফাটল ধরতে পারে। তারপরে হচ্ছে লো স্ট্রেংথ টু ওয়েট রেশিও, এটার ওয়েটের তুলনায় স্ট্রেংথটা কিছুটা কম, এবং সাসেপ্টেবল টু ক্র্যাকিং বলতে বোঝানো হয় এখানে মাঝে মধ্যে ক্র্যাকিং ধরা পড়তে পারে বা দেখা যেতে পারে। কংক্রিটের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। মাড কংক্রিট, লাইম কংক্রিট, সিমেন্ট, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোন কংক্রিটে আসলে কোনটা মেইন ইনগ্রেডিয়েন্ট বা উপাদান। মাড মানে কি? মাড মানে হচ্ছে কাদা। সো মাড কংক্রিটে এটা আপনারা নিজের একটু পড়ে নিবেন। মাড কংক্রিট আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এবং এটা খুব বেশি স্ট্রেংথও দেয় না। এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে মাড বা কাদা। ঠিক আছে। লাইম কংক্রিট কি? লাইম শব্দের অর্থ হচ্ছে চুন।
ঠিক আছে? সো লাইম কংক্রিটে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কি লাইম। এটা নরমালি হচ্ছে ফাইন স্যান্ড অর ফাইন ডি কারণ সুরকি ইজ ইউজড অ্যাজ ফাইন অ্যাগ্রিগেট। মানে এই কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে স্যান্ড এটা ফাইন অ্যাগ্রিগেট হিসেবে কাজ করে থাকে এবং ব্রিক চিপস কোর্স অ্যাগ্রিগেট হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সিমেন্টের বদলে এখানে নরমালি হচ্ছে লাইম ব্যবহার করা হয়ে থাকে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে। ওকে? আচ্ছা, এরপরে চলে যাবো আমরা সিমেন্ট কংক্রিটে, যেটা অলরেডি আমরা কমনলি যেটা চিনে থাকি কংক্রিট, সেটাই আসলে সিমেন্ট কংক্রিট। এখানে জাস্ট কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার এবং সিমেন্ট থাকবে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে। সিমেন্টটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে থাকে। ওকে? সো এই ইনগ্রেডিয়েন্ট গুলো কোনটার কি কাজ সেটা একটু শর্টে বলা আছে। তো কারো যদি মনে হয় যে অত ডিটেলস না পড়ে কোনটার কি ফাংশন সেটা এই চার্ট থেকে পড়বেন, সেটাও ইউ আর মোস্ট ওয়েলকাম করতে পারেন। তো ওই কথাগুলোই জাস্ট রিপিটেড চার্ট আকারে দেখানো হয়েছে। আচ্ছা, এখন কংক্রিটের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ কংক্রিট। কিছু প্রবলেম আমরা দেখে থাকি। কি কি? প্রথমটা হচ্ছে সেগ্রেগেশন। সেগ্রেগেশন মানে কি? সেগ্রেগেশন শব্দের অর্থ হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ এটার মানে কি? সেটা হচ্ছে যে এই যে পার্টিকেল গুলো, সেই পার্টিকেল গুলো হচ্ছে আলাদাভাবে আলাদা হয়ে যাবে। যেমন হচ্ছে সেগ্রিগেশন হচ্ছে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেপারেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ এ হেটারোজেনিয়াস মিক্সচার সো দ্যাট দেয়ার ডিস্ট্রিবিউশন ইজ নো লঙ্গার ইউনিফর্ম। মানে এখন হেটারোজেনিয়াস মিক্সচার বলতে বোঝানো হয় কংক্রিটের মধ্যে আমরা তো অনেক কিছু ব্যবহার করতেছি, সিমেন্ট, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার। এগুলো যদি ইউনিফর্ম ভাবে আমি ব্যবহার না করি, যতটুকু দরকার ততটুকু ব্যবহার না করি, তাহলে একটা সময় এই পার্টিকেল গুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে যাবে। এই যে এখানে এই চিত্রটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা হয়ে যাচ্ছে। এটা কি বলা হয়? সেগ্রেগেশন। ঠিক আছে? সো আলাদা হয়ে যাওয়া, এটাই হচ্ছে সেগ্রেগেশন। এরপরে কি কি কারণে ম্যাম হয়ে থাকে? এই চিত্রটা কি হচ্ছে আর্ট করে দিতে হবে পরীক্ষা না না খাতায়? না, চিত্র আঁকা লাগবে না। চিত্র ও আঁকা লাগবে আচ্ছা। না, এটা বোঝার স্বার্থে এখানে দেওয়া হয়েছে। কজেস অফ সেগ্রেগেশন, কি কি কারণে সেগ্রেগেশন হয়ে থাকে? একটা হচ্ছে ওভার ভাইব্রেশন। যদি এমন একটা মানে বিল্ডিং হয় যেটা খুব ভাইব্রেট হচ্ছে, ধরেন জেনারেটর ছেড়ে দিছি তো সেটা সবসময় ভাইব্রেট হয়, তো তখন দেখা যায় যে পার্টিকেল গুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওভার কম্প্যাকশন, এটা আমি খুব জোরে কম্প্যাক্ট করতেছি, সেক্ষেত্রেও হতে পারে। ড্রপিং ফ্রম এ কনসিডারেবল হাইট, খুব মানে উচ্চতা থেকে যদি আমি ফেলে দিই, ঠিক আছে? তারপর বাইন্ডিং ম্যাটেরিয়াল যদি কম হয়, মানে সিমেন্টের পরিমাণ যদি কম হয়, তাহলে কি একটা আরেকটার সাথে বাইন্ড করে রাখতে পারবে না, ঠিক আছে? তারপরে হ্যান্ডেলিং বা ট্রান্সপোর্টেশন প্লেসিং এর সময় অনেক সময় আলাদা হয়ে যেতে পারে। কিভাবে আমরা সেগ্রিগেশনটাকে আসলে রিডিউস করতে পারি? আচ্ছা, এই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রবলেম যেগুলো আছে সেগ্রিগেশন, একটু পর আমরা আরেকটা দেখবো ব্লিডিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো বাদ দিলে হবে না। আচ্ছা, সো কিভাবে আমরা সেগ্রিগেশনটা আসলে রিডিউস বা কমাতে পারি? সেটা হচ্ছে আমরা যদি সবগুলো পার্টিকেল খুব ওয়েল গ্রেডেড হয়, মানে যতটুকু পরিমাণে দরকার, এবং সেখানে যদি ওয়াটার সিমেন্ট রেশিওটা আমি মেনটেন করতে পারি, তাহলেও সেটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। ঠিক আছে? মানে গ্রেডিংটা খুব সুন্দর হতে হবে, ওয়াটার সিমেন্ট রেশিওটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল রাখতে হবে যাতে খুব মানে হাইট থেকে না পড়ে যায়। ঠিক আছে? খুব লার্জার হাইট থেকে যাতে না পড়ে যায়, এবং হ্যান্ডেলিং এর সময়, ট্রান্সপোর্টেশন করার সময় বা এটাকে যখন প্লেস করব তখন খুব মানে কেয়ারের সাথে আমাদেরকে সেটা করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে ব্লিডিং। এটা হচ্ছে ব্লিডিং ইজ ওয়ান কাইন্ড অফ সেগ্রিগেশন and also known as water gain, in which some of the water in the mix tends to rise to the surface of freshly placed concrete. মানে কংক্রিটটা যখন আপনি প্লেস করে ফেলবেন, তখন অনেক সময় এই যে এখানে ফিগারটা দেখেন, অনেক সময় দেখা যায় যে কংক্রিটের উপরে যদি আপনি ওয়াটারের পরিমাণটা ঠিকঠাক মতো ইউজ না করেন, অতিরিক্ত পরিমাণে ওয়াটার ইউজ করেন, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সারফেসের উপরে অতিরিক্ত পরিমাণে ওয়াটার হচ্ছে চলে আসে। এই মানে ফেনোমেননটাকে বলা হয় হচ্ছে ব্লিডিং। এবং এইটার কারণটা কি? এটার কিছু কজেস আছে, সেটা হচ্ছে ওই আগের দুইটার মতোই, যে একটা হচ্ছে ওভার ভাইব্রেশন, ওভার কম্প্যাকশন, আর একটা হচ্ছে ইউজ অফ লস অফ ওয়াটার, মানে যতটুকু পরিমাণ ওয়াটার ইউজ করা দরকার, যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো, তার থেকে বেশি পরিমাণে যদি আপনি ইউজ করে থাকেন। ঠিক আছে? তারপর লেস অ্যামাউন্ট অফ C3A, তারপরে ইউজ অফ ব্লেন্ডেড সিমেন্ট, আর যদি হাই টেম্পারেচার হয়ে থাকে। আচ্ছা, এখন হাউ টু কন্ট্রোল ব্লিডিং, কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন বা এটা প্রতিরোধ করতে পারেন? সেটা হচ্ছে বাই ইনক্রিজিং দ্য ফাইননেস অফ সিমেন্ট। সিমেন্টের যে সূক্ষ্মতা সেটা হচ্ছে যদি বাড়ান, তাহলে এটা একটা। বাই ইনক্রিজিং ফাইনার পার্ট অফ দ্য ফাইন অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট মানে স্যান্ড নর্মালি। তো এটা যদি আপনি আরো বেশি হচ্ছে এটার ফাইনার পার্ট গুলো হচ্ছে বাড়াতে পারেন, তাহলেও সেটা ব্লিডিংটা হচ্ছে প্রতিরোধ করা পসিবল। তারপরে যদি আপনি লেস অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করে থাকেন,
প্রপার কম্প্যাকশন করবেন, অতিরিক্ত কম্প্যাকশন করা যাবে না। আর তারপরে হচ্ছে কন্ট্রোল দ্য গ্রেডিং অফ অ্যাগ্রিগেট, মানে আপনি যে অ্যাগ্রিগেটটা ইউজ করতেছেন কংক্রিটে সেটার গ্রেডিংটা যাতে মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে? এমন যাতে না হয় যে একটা অনেক বড় আবার আরেকটা খুব ছোট, এরকম যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ব্লিডিং এবং সেগ্রিগেশনের মধ্যে যে ডিফারেন্স, এটা আপনারা নিজেরা পড়ে নিবেন, এটা আর আমি পড়াবো না, কারণ ব্লিডিং আর সেগ্রিগেশন কি এই দুটো আমি অলরেডি আপনাদেরকে আলোচনা করেছি। বাট এই কোয়েশ্চেনটা খুবই কমন এক্সামে, যে ব্লিডিং আর সেগ্রিগেশনের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। যদি ডিফারেন্স আসে চাইলে চার্ট করে ছক আকারেও হচ্ছে লিখতে পারেন, আর চাইলে এখানে যেভাবে দেওয়া আছে সেটাও করতে পারেন, সেটা আপ টু ইউ, সেটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে লাইটেন্সে। এটা হচ্ছে আরেকটা ফেনোমেনন। এটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফাইন পার্টিকেল অন দ্য সারফেস। অ্যাকুমুলেশন শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা। যদি কোনো একটা কংক্রিটের সারফেসে ফাইন পার্টিকেল গুলো জমাট বেঁধে যায় ডিউ টু আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার, সেটাকে লাইটেন্স বলা হয়ে থাকে। মানে আপনার কংক্রিটে যেই ওয়াটারটা থাকবে সেই ওয়াটারটা যদি সামহাও উপরের দিকে মুভ করতে থাকে এবং ওয়াটারের সাথে যে ফাইন পার্টিকেল গুলো ছিল সেটাও যদি আস্তে আস্তে উপরের দিকে এসে জমাট বেঁধে যায়, তখন হচ্ছে এই ফেনোমেননটা হয়ে থাকে। এবং এইটা আসলে আহ আলটিমেটলি একটা উইক জয়েন্টের মানে প্রকাশ পেয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটা উইক জয়েন্ট হিসেবেই কাউন্ট করা হয়ে থাকে। তো এখান থেকে জাস্ট আপনারা সংজ্ঞাটা পড়লেই হবে। দেন এরপরে আছে আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হানিকম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে abundant interconnected large void or cavity due to lack of fine particle or vibration. If formwork is not watertight, fine particle will come out with water. So large void on the surface of concrete, which is called honeycomb. তার মানে যদি লার্জ ভয়েড থাকে, মনে করেন আপনি কংক্রিট প্লেস করলেন কোন একটা স্ট্রাকচারে এবং দেখলেন যে অনেক ভয়েড, মানে কি বলেছি একটু আগে, ফাঁকা স্থান। যদি অনেক বেশি লার্জ ভয়েড থাকে, এবং এই লার্জ ভয়েড গুলো কখন থাকে, যখন ল্যাক অফ ফাইন পার্টিকেল থাকে, মানে ফাইন অ্যাগ্রিগেটস যদি কম ইউজ করেন তখন কিন্তু ভয়েড গুলো প্রপারলি হচ্ছে কি কি মানে ফিল আপ হবে না, এবং তখন হচ্ছে এই ধরনের লার্জ ভয়েড দেখা যায়। এখানে যদি একটু ফিগারে খেয়াল করেন, ঠিক আছে? এবং তখন যেটা হয় যে ফাইন পার্টিকেল গুলো হচ্ছে বের হয়ে আসে ওয়াটারের সাথে, ঠিক আছে? এবং এই যে লার্জ ভয়েড গুলো, এটাকে হানিকম্ব বলা হয়ে থাকে। এই কোনগুলো মানে এই সবগুলোই আপনারা শুধু সংজ্ঞা এবং ডিটেলসটা পড়বেন, কিন্তু কোনো চিত্র আঁকা লাগবে না, ঠিক আছে? আপাতত চিত্রের দরকার নাই। আচ্ছা, এরপরে চলে যাব যে কি কি কারণে হচ্ছে হানিকম্ব হয়ে থাকে। একটা হচ্ছে ল্যাক অফ ভাইব্রেশন, তারপর যদি ফাইন অ্যাগ্রিগেট ইনঅ্যাডিকুয়েট বা হচ্ছে অপর্যাপ্ত পরিমাণে থাকে, আর একটা হচ্ছে ওয়াটার লিকেজ যদি হয়ে থাকে, ঠিক আছে? সো এইগুলো ম্যাম, ছিল প্রবলেম। হানিকমটা আসলে কি? হ্যাঁ, আবার বলেন। হানিকমটা আসলে কি? হানিকম্ব তো আপনাদেরকে একটু আগেই আমি বললাম, মানে আমি কোশ্চেন বুঝতে পারতেছি না। বললাম যে হানিকম আসলে কি? হানিকম্ব হচ্ছে ভয়েড। এই যে দেখতেছেন স্ট্রাকচারটা, যেখানে হচ্ছে কোনো একটা কংক্রিট প্লেস করলে বড় বড় ভয়েড ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটা কি বলা হয় হচ্ছে হানিকম্ব। বুঝতে পেরেছেন? মানে এই যে ফিগারটা দেখতেছেন, যে বড় বড় ফাঁকা স্থান ক্রিয়েট হয়েছে ফাইন পার্টিকেল ব্যবহার না করার কারণে, এই এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে হানিকম্ব, ঠিক আছে? ওকে, সো ওকে। এগুলো ছিল কিছু প্রবলেম, কংক্রিট রিলেটেড প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নিবেন। এরপরে চলে যাবো আমরা প্রপার্টিতে। প্রপার্টি মানে হচ্ছে বৈশিষ্ট্যতে কি কি বৈশিষ্ট্য আসলে কংক্রিটে থাকা উচিত। প্রথমটা স্ট্রেংথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কংক্রিট এমন হতে হবে যে এটা আমাদেরকে একটা স্ট্রেংথ দিবে, ঠিক আছে? এখানে তিনটা প্রপার্টি আছে। একটা হচ্ছে স্ট্রেংথ, একটা ওয়ার্কেবিলিটি, একটা হচ্ছে ডিউরেবিলিটি। স্ট্রেংথ কি, সেটা হচ্ছে ইট রিকোয়ার্স ডিজাইনিং কংক্রিট স্ট্রাকচার। মানে স্ট্রেংথ তো অবশ্যই কংক্রিট স্ট্রাকচার আপনি যখন ডিজাইন করবেন তখন খুবই ইম্পর্টেন্ট। সেখানে টোটাল চারটা টাইপ আছে। একটা হচ্ছে কম্প্রেসিভ বা টেনসাইল স্ট্রেংথ, আর একটা হচ্ছে ফ্লেক্সাবল এবং শেয়ারিং স্ট্রেংথ। তো এই সবগুলো স্ট্রেংথ নিয়ে আমরা একটু একটু করে পড়াশোনা করব। প্রথমটা চলে যাই কম্প্রেসিভ স্ট্রেংথে। এখানে যদিও কিছু মানে হাবিজাবি কথাবার্তা লেখা, এগুলো লেখা লাগবে লাগবে না, আমি যদি একটু বুঝাই। কম্প্রেশন বলতে বোঝানো হয় যে আপনি ধরেন এই যদি একটা পার্টিকেল হয়, তাহলে আপনি এই বরাবর মানে এই দিকে হচ্ছে প্রেসার দিচ্ছেন, ঠিক আছে? এই দিকে প্রেসার দিচ্ছেন, সেটাকে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ বলা হয়ে থাকে। আর টেনশন কি, টেনশন হচ্ছে উল্টা দিকে, মানে উল্টা দিকে ধরেন একটা তার আছে, এটাকে আপনি এইদিকে টানতেছেন, টেনে লম্বা করতেছেন, সেটাকে বলা হয় টেনশন, ঠিক আছে? টেনসাইল স্ট্রেংথ। সো টু মেজার কম্প্রেসিভ স্ট্রেংথ একটা 6 ইঞ্চির কিউব ইউজ করা হয়ে থাকে, এবং এখানে আসলে 28 দিন পর মানে কিউরিং করা হয়। কিউরিং মানে হচ্ছে একটা কংক্রিটের স্ট্রাকচার তৈরি করবেন, সেটার মধ্যে পানি টানি দিবেন,
দিয়ে হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে 7 দিন, 14 দিন, 28 দিন। মিনিমাম যে স্ট্রেচ সেটা হচ্ছে 28 দিন মোটামুটি লাগে। তারপরে আস্তে আস্তে হচ্ছে বাড়ে, বছরের পর বছরও কিন্তু এই কংক্রিটের স্ট্রেংথ বাড়ে। 100% স্ট্রেংথ পাইতে অনেক বছর লেগেছে, কিন্তু মোটামুটি 28 দিনে হচ্ছে 70 থেকে 80% স্ট্রেংথ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, সো এখানে বলা হয়েছে ডিফারেন্স বিটুইন সিলিন্ডার এবং কিউব স্পেসিমেন, এটা লাগবে না। আচ্ছা, কি কি ফ্যাক্টর আছে যেটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথটাকে এফেক্ট করে থাকে? কি কি ফ্যাক্টর? ফাইননেস অফ সিমেন্ট, সিমেন্ট কতটা সূক্ষ্ম, ওয়াটার সিমেন্ট রেশিও কেমন, তারপরে কি পরিমাণে সিমেন্ট আছে, সিমেন্টের কন্টেন্ট কিরকম, সিমেন্টের কোয়ালিটি কিরকম, কিউরিং আপনি কতদিন ধরে করতেছেন, তারপর কম্প্যাকশন ঠিকঠাক মতো করতেছেন কিনা, যেই অ্যাগ্রিগেট ব্যবহার করছেন সেটার গ্রেডিংটা কেমন, সাইজটা কেমন, কোনো এক্সট্রা টেম্পারেচার আছে কিনা, ওয়াটার কন্টেন্ট হচ্ছে গিয়ে কতটুকু বা কি পরিমাণ ওয়াটার ইউজ করেছেন এবং কত সময় ধরে এই কাজটা করতেছেন, এগুলো হচ্ছে স্ট্রেংথ অফ সিমেন্ট। সেকেন্ডটা হচ্ছে ওয়ার্কেবিলিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কেবিলিটি যদি সোজা বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে কাজ করার ক্ষমতা। যে এই যে কংক্রিটটাকে আপনি প্লেস করবেন, একটা কংক্রিটের মিক্সচার আপনি তৈরি করতেন, সেটাকে আপনি ট্রান্সপোর্ট করবেন, সেটাকে প্লেস করবেন, ফিনিশিং দিবেন। যত সুন্দরভাবে সেটা দিতে পারবেন, এই যে কনসিস্টেন্সিটা, এটাকে ওয়ার্কেবিলিটি বলবে। মানে কাজ করার যে সুন্দর মানে ক্ষমতা, সেটাকে ওয়ার্কেবিলিটি বলা হয়েছে। ওকে, সো ওয়ার্কেবিলিটি মেথড হচ্ছে দুইটা, ইনডাইরেক্ট এবং ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্ট হচ্ছে গিয়ে ডেপ টেস্ট এবং ইনডাইরেক্ট টেস্ট হচ্ছে স্লাম্প টেস্ট। স্লাম্প টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে একটা চিত্র দেওয়া আছে স্লাম্পের, এবং সেখানে একটা টেম্পিং রড ইউজ করা হয়ে থাকে। তো এবার দেখি যে কি কি ফ্যাক্টর থাকে যেটা ওয়ার্কেবিলিটিটাকে হচ্ছে এফেক্ট করে থাকে। প্রথমটা হচ্ছে ফাইনেস, শেপ, সাইজ, ট্র্যাডিশন অফ অ্যাগ্রিগেট, ওয়াটার সিমেন্ট রেশিও। এই যে অ্যারো চিহ্নগুলা সেটা হচ্ছে বাড়া, এই দিকটা হচ্ছে মানে বৃদ্ধি, ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ। তো সিমেন্ট কন্টেন্ট যদি বেড়ে যায় ওয়ার্কেবিলিটি বাড়বে, সিমেন্ট কোহেশন বাড়ায়। ওয়াটার কন্টেন্ট যদি আপনি বেশি করেন বা বেশি দেন, তাহলে হচ্ছে ওয়ার্কেবিলিটি বেড়ে যাবে, কাজ করার ক্ষমতা বেড়ে যাবে যদি ওয়াটারটা বেশি থাকে। সিমেন্ট বেশি থাকলেও কাজ করার ক্ষমতা বেড়ে যাবে। টেম্পারেচার বেশি থাকলে ওয়ার্কেবিলিটি কমে যাবে। ঠিক আছে? তারপর মিক্সচার প্রপোর্শন, মানে কি প্রপোর্শনে আপনি ওয়াটার, সিমেন্ট এবং হচ্ছে অ্যাগ্রিগেট এগুলোকে মিক্স করতেছেন, কোন ম্যাটেরিয়াল ইউজ করতেছেন, সিমেন্টের ফাইননেস কেমন, তারপর মিক্সিং এর পরে টাইম কতটুকু ওয়েস্ট করতেছেন, তারপর হচ্ছে ইউজ অফ অ্যাডমিক্সচার, মানে এক্সট্রা কোনো অ্যাডমিক্সচার বা মিশ্রণ ইউজ করতেছেন কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে। তো স্লাম্প টেস্টটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে স্লাম্প টেস্ট, এই স্লাম্পের কিন্তু 4টা টাইপ আছে। তো স্লাম্প বলতে বোঝানো হয় কোন একটা সিলিন্ডারের মধ্যে কংক্রিটটাকে আপনি দিয়ে দেওয়ার পরে মানে কতটুকু পরিমাণে নিচে দেবে যাচ্ছে এবং কি শেপে দেবে যাচ্ছে। ট্রু স্লাম্প হচ্ছে একদম জাস্ট এই বরাবর কি নিচের দিকে নেমে যাবে, এইটুকু অংশ হচ্ছে স্লাম্প, নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে? এইটা হচ্ছে জিরো স্লাম্প। দেখেন একদম কংক্রিট প্লেস করছেন, কোনোভাবেই নিচের দিকে যায়নি, যেভাবে আছে ওভাবেই। কোলাপস মানে কি একদম কোলাপস হয়ে গেছে। ঠিক আছে? একদম নিচে পড়ে গেছে, এটা হচ্ছে কোলাপস। আর শিয়ার স্লাম্প মানে হচ্ছে আধা অংশ হচ্ছে কোলাপস হয়েছে আর আধা অংশ হচ্ছে এভাবেই আছে। এটা হচ্ছে 4টা টাইপ, এটা হচ্ছে স্লাম্প টেস্ট। ঠিক আছে? ওকে, স্লাম্প টেস্ট কিভাবে করা হয়? নর্মালি 3টা লেয়ারে কংক্রিটটাকে প্লেস করা হয় এবং এক একটা লেয়ার দেওয়ার পর নর্মালি 25 বার একটা টেম্পিং রড দিয়ে হচ্ছে এভাবে এভাবে করে হচ্ছে গিয়ে ব্লো দেওয়া হয় এবং সেট করা হয়। ঠিক আছে? এভাবে 3টা লেয়ার করা হয়। যদিও স্লাম্প টেস্টের ডিটেলস আসবে না, বাট এই ছবিগুলো আপনাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে। ছবিগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ডিউরেবিলিটি, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি। ডিউরেবিলিটি ইজ দ্য প্রপার্টি অফ hardened concrete. It follows this concrete must be able to withstand the process of deterioration to which it can be expected to expose. আচ্ছা, so ডিউরেবিলিটি বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে যে দিস ইজ দ্য প্রপার্টি অফ hardened concrete, মানে কংক্রিট, একদম শক্ত কংক্রিটের একটা প্রপার্টি। যে কোনো একটা কংক্রিট কতটুকু ডিউরেবল এটা আমরা কিভাবে বুঝবো? যে কতটুকু মানে ভেঙে যাওয়ার আগে কত দৃঢ়ভাবে এটা কি নিজেকে ধরে রাখতে পারতেছে। ঠিক আছে? একদম ভেঙে যাওয়ার আগে কতটুকু পরিমাণ নিজেকে ধরে রাখতে পারতেছে, কতটুকু ডিউরেবল, এটা কি বলা হয়? ডিউরেবিলিটি। Inadequate durability manifests itself by deterioration which can be due to either to external factor or internal causes. তার মানে যদি ইনঅ্যাডিকুয়েট শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত। অপর্যাপ্ত ডিউরেবিলিটি বিভিন্ন কারণেই হতে পারে, সেটা এক্সটার্নালও হতে পারে আবার ইন্টারনালও হতে পারে। এবং ডিউরেবিলিটি এখানে বলা হচ্ছে প্রথমে কংক্রিটের এখানে একটা চার্ট দেওয়া আছে, মানে ফ্লো ডায়াগ্রাম। যে কংক্রিট সেটা আপনি বিল্ডিং এ ইউজ করতে পারেন, ব্রিজ রোডে ইউজ করতে পারেন, সেটা অবশ্যই এক্সপোজ টু এনভায়রনমেন্টের সংস্পর্শে যাবে। এখন কংক্রিটের মধ্যে যে সিমেন্ট ইউজ করতেছি সেখানে ক্লোরাইড, সালফাইড থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে। সেগুলো কি রিয়েক্ট উইথ হার্মফুল আইটেম,
যদি পরিবেশে কোনো হার্মফুল আইটেম থাকে সেগুলোর সাথে রিঅ্যাক্ট করে, তারপরে হাইড্রেশন ঘটায়, মানে পানি উৎপন্ন করে, ভিজে যায়, ওয়েট অবস্থায় থাকে, যেটা অবশ্যই একটা স্ট্রাকচারের জন্য খুবই ক্ষতিকর। সেখানে মানে স্ট্রাকচারটাকে ড্যাম্প করে ফেলে এবং তার ফলে কি স্ট্রেংথ যেটা সেটা রিডিউস হয়ে যায়। ঠিক আছে, অ্যাডমিক্সচার আছে। কি কি টাইপের অ্যাডমিক্সচার আছে এটা একটু পড়ে নিয়েন। এটা হচ্ছে মিনারেল অ্যাডমিক্সচার আর কেমিক্যাল অ্যাডমিক্সচার, মানে মিশ্রণ কি কি টাইপের হয়ে থাকে, তো এটা আমি ডিটেলসে পড়াচ্ছি না। কিছু ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে ফ্যাক্টর কন্ট্রোলিং দ্য প্রপার্টিজ অফ কংক্রিট। ঠিক আছে, ফ্যাক্টরের মধ্যে দুইটা ফ্যাক্টর আমরা একটু দেখবো, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রথমটা হচ্ছে ফাইননেস অফ সিমেন্ট। ফাইননেস ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ সিমেন্ট দ্যাট রিপ্রেজেন্ট দ্য ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর হাইড্রেশন। তার মানে হচ্ছে ফাইননেস বলতে বোঝানো হয়, ফাইননেস এর বাংলা শব্দ অর্থ হচ্ছে সূক্ষ্মতা। তো কোনো একটা সিমেন্ট কত বেশি সূক্ষ্ম সেটা ডিপেন্ড করে তার টোটাল সারফেস এরিয়া কতটুকু সেটার উপর। যে সিমেন্ট যত বেশি সূক্ষ্ম তার সারফেস এরিয়া মানে পার্টিকেল গুলোর উপরে যে এরিয়া সেগুলো তত বেশি হবে। ঠিক আছে, এখন এখানে বলা হয়েছে র্যাপিড মোর ফর মোর ফাইন সিমেন্ট, যদি আপনি সিমেন্টকে আরো বেশি সূক্ষ্ম করতে চান তাহলে র্যাপিড ডেভেলপমেন্ট হবে, স্ট্রেংথ আরো বেশি পাবেন, ডিউরেবিলিটি হচ্ছে কমে যাবে, স্লাইটলি ইমপ্রুভস দ্য ওয়ার্কেবিলিটি কিছুটা বেড়ে যাবে, র্যাপিড হাইড্রেশন হবে, হাইড্রেশনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং খুব র্যাপিডলি তৎক্ষণাৎ ভাবে হাইড্রেশন বা ওয়েট বা ড্যাম্প অবস্থায় চলে যাবে। তারপরে চলে যাব আমরা সেকেন্ড ফ্যাক্টরে, যেগুলা এই প্রপার্টি গুলাকে কন্ট্রোল করে থাকে, সেটা হচ্ছে সিমেন্ট কন্টেন্ট। আচ্ছা, ফর মোর সিমেন্ট কন্টেন্ট স্ট্রেংথ ইনক্রিজ, যদি আপনি সিমেন্ট বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কোনো একটা মানে কংক্রিটের স্ট্রেংথ আরো বেড়ে যাবে। তো হায়ার স্ট্রেংথ কংক্রিট যদি আপনি পেতে চান তাহলে নর্মালি যেই হিসাবটা করা হয় যে 1 মিটার কিউব কংক্রিটে 350 থেকে 450 কেজি মানে সিমেন্ট হচ্ছে আপনি ইউজ করে থাকবেন। ঠিক আছে, কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন যে সিমেন্ট যতই আমি বাড়াচ্ছি স্ট্রেংথ কি আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, বাট একটা সময় আসবে যখন একটা হাইস্ট অ্যামাউন্ট আপনি যখন ইউজ করে ফেলবেন সিমেন্ট, তখন সিমেন্টের পরিমাণ এরপরে আর বাড়ানোর পরেও এই যে স্ট্রেংথ সেটা আর বাড়বে না, সেটা আস্তে আস্তে আবার কিন্তু কমতে থাকবে। তো বিষয়টা এমন না যে আপনি যত ইচ্ছা আপনি সিমেন্ট ইউজ করবেন, আপনাকে অবশ্যই একটা এস্টিমেট দেওয়া আছে যে এতটুকু পরিমাণ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এর বেশিও ইউজ করতে থাকলে আস্তে আস্তে কিন্তু স্ট্রেংথ আবার কমতে থাকবে। এখন কোন মিক্সচারের ক্ষেত্রে কতটুকু পরিমাণ সিমেন্ট ইউজ করতে হয় সেটা আমরা মিক্স ডিজাইনের ম্যাথে দেখবো, তখন সেটা আমরা আরেকটু ডিটেলসে দেখতে পারবো। আচ্ছা, থার্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিওটা নর্মালি 0.5 থেকে 0.55 পর্যন্ত হবে। এই ওয়াটার সিমেন্ট রেশিওটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা আমরা ওই যে মিক্স ডিজাইনের ম্যাথ করবো সেখানে আমাদের লাগবে যে ওয়াটার এবং সিমেন্টের রেশিওটা কিরকম হতে পারে, 0.5 থেকে 0.55 পর্যন্ত। ঠিক আছে, 16 to 20% অফ ওয়াটার অফ সিমেন্ট ইজ নিডেড। ঠিক আছে, মানে যতটুকু আপনি সিমেন্ট নিবেন তার 16 থেকে 20% ওয়াটার নিলেই মোটামুটি সিমেন্টটাকে হাইড্রেট করা যাবে। তারপরে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ায় দেন তাহলে স্ট্রেংথ হচ্ছে ডিক্রিজ হবে, ওখানে পোর বা ভয়েড মানে ফাঁকা স্থান বেশি থাকবে এবং টোটাল কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে কমে যাবে। ঠিক আছে, যদি ওয়াটার সিমেন্ট রেশিওটা আপনি বাড়াই দেন। আর যদি ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ান তাহলে ওয়ার্কেবিলিটি বাড়বে, মানে স্ট্রেংথ কমে যাবে বাট ওয়ার্কেবিলিটি বাড়বে। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়াটার কন্টেন্ট হচ্ছে ওয়াটার কন্টেন্ট কি কাজে ইউজ করা হয় সেটা হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট যদি আপনি বাড়ান তাহলে ওয়ার্কেবিলিটি বাড়বে, স্ট্রেংথ আর ডিউরেবিলিটি যেটা সেটা হচ্ছে কমে যাবে। ঠিক আছে, তো এই টোটাল চারটা যেটা এতটুকু পর্যন্ত আজকে আমরা পড়বো। 5 নাম্বার যেটা গ্রেডিং অফ অ্যাগ্রিগেট, এটা থেকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, এখানে আরো কিছু টপিক বাকি আছে, তো এটা আশা রাখি আমরা হচ্ছে নেক্সট ক্লাসেই দেখতে পারবো, এটা আপাতত আর আজকে দেখতেছি না। আচ্ছা, এখন আজকে যেটা এতটুকুই পড়াবো আমি হচ্ছে কিছু রিলেটেবল কথা বলি, সেটা হচ্ছে আপনাদের খাতা আমি দেখেছি, আপনাদের মিডের রেজাল্ট আমি দিয়ে দিয়েছি। আপনারা গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে মার্কস একটা সেকশন আছে, সেখানে গেলেই আপনারা সিটি মার্কস এবং আপনাদের মিড কুইজের যে মার্কস সেটা দেখতে পারবেন। অনেকেই আছেন ভালো করেছেন, আমি যতটুকু আমার মনে পড়ে সম্ভবত 26 হাইস্ট উঠেছে আপনাদের সেকশনে, 26 কি 27, ইফ আই এম নট রং। অনেকেই দেখলাম যে 25-26 পেয়েছেন, 3-4 জন ছিলেন, অনেকে আবার 20-এর উপরেও পেয়েছেন। 30-20-এর উপরে পাওয়া ফেয়ার এনাফ, খারাপ না, বাট অনেকেই খারাপ করেছেন, যেটা আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি আশা করেছিলাম হয়তো আপনারা আরেকটু ভালো করবেন, কারণ লাস্ট যে রিভিউ ক্লাসটা ছিল সেই ক্লাসে কিভাবে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু খুব সুন্দর ভাবে আপনাদেরকে বলে দিয়েছি, যাতে আপনাদের পড়তে আরো ইজি হয়, অনেকটাই শর্ট করে দিয়েছি। ঠিক আছে, তো অনেকেই ভালো করেছেন। ম্যাম ওই যে আর যারা গ্রাফটা ভালো আছে করতে না, পারেন নাই, যারা ম্যাম ভালো ওই যে করতে গ্রাফটা আছে না,
হ্যাঁ বলেন। এই যে গ্রাফটা আছে না আমাদের, ওই গ্রাফটাতে সবাই আছে যে মানে হচ্ছে একটু ইয়া হয়ে গেছে, প্রবলেম খাইয়ে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে একটা গ্রাফে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনাদের গ্রাফের ম্যাথে ছিল 10 নাম্বার। ঠিক আছে, আপনারা ম্যাথ করবেন, এফএম বের করবেন, তারপরে গ্রাফ। হ্যাঁ, যেখানে আপনাদের যদি, আমি এমন অনেকের খাতা পাইছি যারা ম্যাথটা ঠিকঠাক মতো করছেন, ঠিক আছে, এফএমটা ঠিকঠাক মতো একদম সব ডিটেলস ক্যালকুলেশন করে বের করছেন, কিন্তু গ্রাফটা ঠিক করতে পারেন নাই। সেখানে কিন্তু আমি 10-এ 8 দিয়ে দিছি, মানে 8 পর্যন্ত আমি দিছি। তো গ্রাফে আসলে 2 মার্ক। তো একজন জাস্ট একটা গ্রাফ পারলেন না মানে কিন্তু এইটা না যে তার ওভারঅল 30 এসে 5-6 পাইলেন বা 10-এর উপরে আপনি পাইলেন। এটা কখনোই আপনি গ্রাফকে কিন্তু মানে দোষ দিতে পারবেন না যে ম্যাম গ্রাফ ছিল না তাই আমরা ভালো করতে পারি নাই। গ্রাফ কত 2-3 মার্কস। এছাড়া যাদের ফুল অ্যান্সার হয়েছে আমি 7-8 মার্ক দিয়ে দিছি। আমি অনেকটা কনসিডারেট ভাবেই খাতা দেখার ট্রাই করছি, কারণ আপনারা নিজেরা যে মার্কটা পেয়েছেন, আমি আমি আই এম শিওর যে আপনারা নিজেরাও জানেন যে ঠিক আছে এতটুকু হয়তো পাওয়ার কথা ছিল না, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই কনসিডার করেছি যেখানে আসলে 0 দেওয়ার কথা সেখানে আমি ট্রাই করেছি 2-3ও দেওয়া যায় কিনা। ঠিক আছে, তো এভাবে করে খাতা দেখেও আমি দেখলাম যে 20-এর উপরে আসলে আপনাদের পাইছেন, বাট আমি আশা করেছিলাম হয়তো 70 থেকে 80% আপনারা 20-এর উপরে পাবেন। তো নিট যা হওয়ার সেটা তো হয়ে গেছে, আমার পক্ষ থেকে যতটুকু কনসিডার করা সম্ভব হয়েছে সেটা আমি করেছি, কিন্তু ফাইনালে যাতে 40-এ এক্সাম হবে, ফাইনালে যাতে 40-এ 70 থেকে 80% আপনারা মানে স্টুডেন্ট 30-এর উপরে মার্ক তুলতে পারেন সেভাবে করেই পড়াশোনাটা করেন। ঠিক আছে, এবং নর্মালি ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলো প্রথম দিন এক্সাম দিতে হয়। আপনারা কেন লাস্টের দিন দিয়েছেন আমি জানি না। নর্মালি প্রথম দিন দিলে সেখানে সামনে 5-7 দিনের একটা টাইম পাওয়া যায় পড়াশোনা করার জন্য। সেখানে আপনারা এক্সাম দিয়েছেন 10 তারিখে, সেটা লজিক আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। ঠিক আছে, চেষ্টা করবেন ফাইনালে যাতে এক্সামটা প্রথম দিন দেওয়া যায়, কারণ প্রথম দিন আপনার হাতে অনেক দিন থাকে। তো আপনি চাইলে একটু আগে থেকে প্রিপারেশনটা শুরু করতে পারেন। ঠিক আছে, আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি যদি একটু বলি, এটা একটু মেনশন করে দেই, যেহেতু মিড শেষ আমাদের অর্ধেক এক্সাম, মানে অর্ধেক ক্লাস শেষ, আর ফাইনালে হচ্ছে আমরা হয়তো 4টা কি 5টা ফ্রাইডে পাবো। আর যদি লাকি হন তাহলে হয়তো একটা ফ্রাইডে বেশি পেতে পারেন, আই এম নট শিওর, বাট 5টা ফ্রাইডে ধরেই আমাদের হচ্ছে সিলেবাসটা হচ্ছে শেষ করতে হবে। তো আমি ইআরপি তে যখন আপডেট করি আমরা অ্যাটেন্ডেন্স, তখন হচ্ছে আহ আপনাদের সরাসরি এখন নতুন সিস্টেম করেছে এই সেমিস্টার থেকে যে আপনাদের অ্যাটেন্ডেন্স এর মার্কস সরাসরি ইআরপি তে আপডেট হয়। আগে আমরা ইনপুট দিতে পারতাম, এখন আর সেটা সুযোগ নাই। মানে আপনি যে ক্লাসটা করবেন আমি যখন ইআরপি তে সাবমিট করে দিব আপনার অ্যাটেন্ডেন্স, তখন সেভাবেই আপডেট হয়ে যাবে। এবং অনেকেই দেখলাম 2-1 করেও পাচ্ছেন। তো আমি জানি না যে অ্যাটেন্ডেন্সে এরকম 2-1 মার্ক দিয়ে আপনাদের ওভারঅল আসলে কিরকম গ্রেড আসবে। তো ফাইনাল পর্যন্ত এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং ক্লাসগুলো ঠিকঠাক মতো করবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন একটু প্রেজেন্ট নিব, কেউ রিপিট করবেন না। ঠিক আছে, আমি একবার আইডি দিয়ে সময় দিব প্রেজেন্ট দেওয়ার। রোল 70, 38 ব্যাচের রোল 70, 61, 39 ব্যাচ, ম্যাম 61 ছিল, ওনার চার্জ নাই ফোন। 62, 63, 64, 65, 66, Yes, ma'am. 67, ম্যাম 65। কোথায় ছিলেন আপনি? ম্যাম 60, আমি একটু এই যে বাহিরে গেছিলাম একটা কাজে। 66, Yes, ma'am. 67, 66 আছেন? Yes, ma'am. 67, 68, 69, Present, ma'am. 72, 73, ইয়েস ম্যাম। 74, 78, 79, 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, ইয়েস ম্যাম। 85, 86, Yes, ma'am. 87, Yes, ma'am. 88, 89, ম্যাম 89 ছিল। 90, 91, Yes, ma'am. 92,
Yes, ma'am. 93, 94, প্রেজেন্ট ম্যাম। 95, Yes, ma'am. 96, 97, 98, Yes, ma'am. 200. ম্যাম 200 হচ্ছিল দিয়েন। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন। ম্যাম 1174 টাকা দিয়ে দেন ম্যাম। 74। আর কেউ বাকি আছেন যারা একবারও প্রেজেন্ট দেন নাই, মিস হয়ে গেছে? ওকে, ঠিক আছে। আর আপনাদের মধ্যে একটা খাতা পেলাম আপনারা মনে হয় নকল করছিলেন, সেই খাতাটা আসলে আমি খুলেও দেখি নাই, 0 দিয়ে দিছি, এটাই নিয়ম। আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে আমি খুব ভালো মতো বুঝাইছিলাম, রাজীব মিউট করো। ঠিক আছে? সো আমি মনে হয় খুব ভালো মতো বুঝাইছিলাম যে আসলে কেন মানে নকল করতে হয় না এবং কোনো চিরকুট আনতে হয় না এক্সামে। সেই খাতাটা আমরা খুলেও দেখি না, আমরা ডিরেক্ট 0 বসাই দিই। যে মানে চিরকুট সহ ধরা পড়েছেন সে খুব ভালো মতোই জানেন। সো নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরেই এক্সাম দিতে আসেন, ঠিক আছে? নিজে 2-4 যাই পাইতেন ওই চিরকুট ধরা পড়ার কারণে তাও পাননি। সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে ক্লাস করবেন এবং এক্সাম দিতে আসবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। ফ্রাইডেতে ইনশাল্লাহ দেখা হবে। কংক্রিট এই টপিকের বাকি অংশটুকু আমরা পড়বো, চাইলে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। আর আমি ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, কেউ যদি ক্লাস অ্যাবসেন্ট থাকে তাহলে দেখে নিও। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।